আজ বৈতানিকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে মাঝে মাঝে আমরা একটু ঘরোয়া অনুষ্ঠান করব। আজকে সেটা প্রথম সূচনা হচ্ছে। পঙ্কজাকে আমাদের মধ্যে পেয়েছি, আর অনন্যা আমাদের বৈতানিকেরই মেয়ে, ওর সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, আপনারা ওর গান শুনলেই বুঝতে পারবেন। আর তবলায় আছেন সুরঞ্জিত রায়, কিবোর্ডে কৌশিক মুখার্জি। আর আপনারা সবাই মুঠো ফোন করে একটু বন্ধ করে রাখলে আমরা খুশি হব। আমরা অনুষ্ঠান এখনই শুরু করে দিচ্ছি। নমস্কার, আপনারা যারা আজকে এসেছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি এবং শুভকামনা জানাই। আমি প্রথমেই বৈতানিকের পরিচালক মণ্ডলীকে ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আমার কৃতজ্ঞতা জানাই। অমিত, ঝর্ণা দেবী এবং বিশেষ করে মিতাকে, তারা যে আজকে এরকমভাবে একটি অনুষ্ঠানের কথা ভেবেছেন সেজন্য বিশেষভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এখানে অনেকে এসেছেন আজকে নতুন, আমি আপনাদের অনেককে আমন্ত্রণ জানিয়েছি বলে আপনারা এসেছেন। আপনারা জানেন যে এই গৃহ একটি তীর্থ, এখানে সৌমেন্দ্রনাথ ঠাকুর বাস করতেন। খুব ছেলেবেলা থেকে, যখন আমি স্কুলে পড়ি তখন থেকে এই বাড়িতে আসার সৌভাগ্য আমার হয়েছে, কারণ আমি মুগ্ধ হয়ে সৌমেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতাম। পরবর্তীকালে তার স্ত্রী, তার কাছেও, শ্রীমতীদের কাছেও আমরা আসতাম এবং তাকে আমরা আমাদের দূরদর্শনের অনুষ্ঠানে নানাভাবে পেয়েছি। তিনি আমাদের শুধু যে অংশগ্রহণ করতেন তা নয়, পরামর্শ দিতেন, সহযোগিতা করতেন। একটা অনুষ্ঠানে তিনি সেট নির্মাণেও আমাদের সাহায্য করেছিলেন। সেই প্রোগ্রামের সেটের জন্য সমস্ত জিনিস গিয়েছিল এই গৃহ থেকে। এখানে এসে আরেকজনের কথা আমার খুব মনে পড়ছে, তিনি সুধাংশু ঘোষ। তিনি আমাকে খুব অল্প বয়স থেকে খুব ভালোবাসতেন, খুবই স্নেহ করতেন। তার আহ্বানে আমি এই বাড়িতে অনেকবার এসেছি অনুষ্ঠান করতে। শেষ এসেছিলাম সুধাংশুদার স্মরণ সভাতে, তারপরে আবার আজকে এই আসা, তাই সুধাংশুদার কথা মনে পড়ছে। তার স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। এই সংগঠন যারা চালান, বিশেষ করে অমিত দাস, ঝর্ণা দেবী, তাদেরকে আমি অনেকদিন ধরে জানি। এখন মিতা দায়িত্বভার পেয়েছে, আমি এই সুযোগে তাকে আমার শুভকামনা জানাই। আজকে আমার কণ্ঠস্বর একটুখানি জখম হয়ে রয়েছে, তবে আমি চেষ্টা করব। অনন্যা আমার খুবই স্নেহের, কিন্তু ওকে আমি আজকেই প্রথম দেখলাম, ওর সঙ্গে আমার কথা হয়েছে টেলিফোনে। আমাকে মিতা যখন বলল যে গান এবং কবিতার একটা অনুষ্ঠান করতে চায়, তখন আমার মনের মধ্যে যে ভাবনাগুলো এসেছিল সেটা বলে আমি অনুষ্ঠান শুরু করব। এখানে আপনারা যারা এসেছেন, কেউ কাছে থেকে কেউ দূরে থেকে, সবচেয়ে কাছে থেকে এসেছেন আমাদের বন্ধুর আকাশ সেন। তিনি কয়েকটি বাড়ি পরে যে একটি জাহাজের মতো বাড়ি আছে, সেটি তাঁদের বাড়ি, এবং সেখানে দিলীপ কুমার রায় আসতেন নিয়মিত। তিনি সেখানে সুরকাব্য ট্রাস্ট গঠন করেছিলেন, যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিলীপ কুমার রায়ের স্মৃতি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রক্ষা করা হচ্ছে। আর সবচেয়ে দূর থেকে এসেছেন মনে হয় অনিরুদ্ধদা এবং অঞ্জলিদি। অঞ্জলিদি একজন বিশিষ্ট কবি এবং সম্পাদক, তারা মার্কিন প্রবাসী, কিন্তু সৌভাগ্যক্রমে তারা এখানে আছেন, সেজন্য তারা এসেছেন। বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়, সেই সময়কার ছাত্র অনিরুদ্ধদা। আপনাদের এই বৈতানিকের তরফ থেকে যারা আছেন তাদের সবাইকে আমার নমস্কার, আমার শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানে আমার বিভিন্ন বয়সে লেখা কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের গানকে কোনো না কোনোভাবে স্পর্শ করার চেষ্টা হবে। যে কটি গান আমরা রেখেছি এই অনুষ্ঠানে, সেই গানগুলো আমার আশ্চর্য হয়ে দেখলাম যে আমার খুব প্রিয় গান, এবং কখনো কখনো কবিতার সঙ্গে হয়তো প্রত্যক্ষ একটা যোগাযোগ আপনারা অনুভব করবেন, কখনো হয়তো যোগাযোগটা প্রত্যক্ষ নয়, হয়তো একটা নিহিত পাতাল ছায়ার মতো একটা যোগাযোগ সেক্ষেত্রেও আপনারা অনুভব করবেন। আপনারা সকলেই জানেন, আপনারা অত্যন্ত সচেতন আলোকিত মানুষ, যে
রবীন্দ্রনাথের সময় একদল কবিকে বলা হতো রবীন্দ্র অনুসারী। তারা রবীন্দ্রনাথের ভাবনার জগতে বিচরণ করতেন, রবীন্দ্রনাথের মতো করে তারা কবিতা রচনা করতেন। তারই প্রতিক্রিয়ায় রবীন্দ্র বিরোধী একটা কবি গোষ্ঠী গড়ে উঠল, সেটা খুব স্বাভাবিক। যারা চাইলেন নিজেদের কণ্ঠস্বরে তাদের কবিতাকে প্রকাশ করতে। যে কোনো শিল্পীর মূল লক্ষ্যটা হচ্ছে নিজের জন্য একটা সিগনেচার খোঁজা। তিনি ছবি আঁকিয়ে হতে পারেন, তিনি লিখিয়ে হতে পারেন, তিনি সঙ্গীতকার হতে পারেন। সবাই চান তার কাজ দেখে যেন তাকে চেনা যায়, যেন শনাক্ত করা যায়। একজন শিল্পীর যে আত্ম আবিষ্কার, এটাও এক ধরনের আত্ম আবিষ্কার বলে আমার মনে হয়। তো রবীন্দ্র বিরোধিতার সূত্রপাত হয়েছিল সেই জন্যে যে রবীন্দ্রনাথের মতো এত ব্যাপক, এত বিশাল একজন জিনিয়াস পৃথিবীতে তো আর কেউ জন্মাননি। তিনি আমাদের একবারে আচ্ছন্ন করে রেখেছিলেন। তাই তার থেকে বেরিয়ে যাবার একটা প্রক্রিয়ার খুব দরকার ছিল। এবং আমরা যখন লেখালেখি শুরু করি, আমাদের পথ অনেক সুগম হয়ে গেছে। তখন রবীন্দ্র অনুসারী এবং রবীন্দ্র বিরোধীদের ঝগড়াঝাটি অনেকটা মিটে গেছে। আমাদের ঠিক আগে যারা লিখছিলেন, বিশেষ করে 50-এর দশকের কবিরা, তারা কেউ প্রকাশ্যে রবীন্দ্র বিরোধিতা করছেন, যেমন শক্তিদা বা সুনীল দ্বারা। আবার কেউ খুব নম্রভাবে নিজেদের সৃষ্টির মধ্যে দিয়ে এক ধরনের বিরোধিতা করছিলেন, যেমন শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন বা প্রণবেন্দু দ্বারা। আমরা যখন লিখতে আরম্ভ করছি, আমাদের কিছু ভাবতে হচ্ছে না। তখন কবিতার একটা অন্য ডিকশন তৈরি হয়ে গেছে, একটা অন্য জগৎ তৈরি হয়ে গেছে। রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে একটা সুমহান মূর্তির মতো। আমরা তাকে প্রণাম করে লিখতে বসছি, কিন্তু তার জগতে প্রবেশ করবার কথা একদম ভাবছি না। আমরা লক্ষ্য করছি যে সুখে দুঃখে আমরা কেউ রবীন্দ্রনাথের কবিতা পড়ি না, বরং কখনো কখনো আমরা জীবনানন্দ দাশের কাছে যাই। কিন্তু রবীন্দ্রনাথের গান, ওই যে বলেছিলেন না তিনি, যে বাঙালি আমার সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু সুখে দুঃখে তাকে আমার গান গাইতেই হবে। এবং কেন গান? রবীন্দ্রনাথ বলছেন যে গান হচ্ছে ঘরের মধ্যে মাধুরী পাবার জন্যে, সবার মধ্যে হাততালি পাবার জন্যে নয়। আজকে তেমনই একটি পরিবেশ এই বৈজ্ঞানিকের সুন্দর গৃহে রচিত হবে, যেখানে মাধুরী বিস্তার করবে গানের মধ্যে। আমরা রবীন্দ্রনাথের গানের কাছে যে যাই, আমাদের সুখে দুঃখে, আমাদের পরাজয়ে, বেদনায়, আনন্দে, তার কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই কবিতার কাছে না গিয়ে আজকে গানের কাছেই যাব। আজকের এই অনুষ্ঠান এক ধরনের সুরে এবং কথায় একটা প্রকাশের চেষ্টা, কিন্তু এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণকারী, আপনারা শুধু দর্শক শ্রোতা নন। কাজে কোনো ফর্মাল অনুষ্ঠান নয়, খুব ইনফর্মালি অনুষ্ঠান চলবে। আমার সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ যোগাযোগ, আমি রবীন্দ্রনাথকে কিছুতেই কেন পেরিয়ে যেতে পারি না। আমি যখন বিদ্যালয়ের ছাত্র 7-8-এ পড়ি, ঠিক মনে নেই কোন ক্লাসে, খুব নিচু ক্লাসে, তখন রবীন্দ্র জন্ম শতবার্ষিকী। সেই সময় সারা বাংলার স্কুলের ছাত্রদের কবিতা রচনা প্রতিযোগিতা হয়েছিল। তাতে বিচারক ছিলেন কবি প্রেমেন্দ্র মিত্র, সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত, কবি দীনেশ দাস। তো স্কুলের বালক হিসেবে আমি তো কবিতা পাঠিয়ে দিয়েছিলাম। ঘটনাচক্রে প্রথম পুরস্কার আমার ভাগ্যে এলো, এবং ওই বিচারকদের কাছে গিয়ে প্রণাম করে জানতে পারলাম যে আমি অত্যন্ত অবাধ্য এবং অত্যন্ত সৃষ্টি ছাড়া, কারণ আমার কবিতার নাম ছিল একটি মাতালের সপক্ষে। আমি এখনো পর্যন্ত মদ্যপান করিনি, কিন্তু আমার প্রথম কবিতায় একটি মাতালের সপক্ষে। তো প্রেমেন্দ্র মিত্র বিশ্বাস করেননি, তিনি ভেবেছিলেন ওই বয়সেই আমি মনে হয় সেই পথ নিয়েছি। কিন্তু রবীন্দ্র জন্ম শতবর্ষের ওই ঘটনাটি আমাকে আত্মপ্রত্যয় এবং প্রেরণা দেয়। তাই ব্যক্তিগতভাবে এটা অনুভব করি যে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাবার কোনো উপায় নেই। তাই আমার প্রথম কবিতা রবীন্দ্রনাথ। ব্যথার মধ্যে পুষ্প ফোটে, আকাশ জুড়ে সুরের ঢেউ, কেউ বুঝেছে, বোঝেনি কেউ। হাত ধরে পথ পার হয়ে যাই, ভোরের আলোয় গানের খোয়াই, শালবিটিতে
সেই তো তিনি, জীবন জুড়ে আছেন যিনি। আমার দ্বিতীয় কবিতা, আমি রবীন্দ্রসঙ্গীতের জন্যে বারবার আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসি। এই কবিতাটি খুব অল্প বয়সে লেখা। সুচিত্রা মিত্রের একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্র সদনে। সেই অনুষ্ঠানে এই কবিতাটি আমি প্রথম পাঠ করেছিলাম এবং তার পরের মাসে মহর্তি আমাকে বলেছিলেন খুব রাগ করে যে, শুনলাম সুচিত্রাকে নিয়ে তুমি আজকাল কবিতা লেখো, কিন্তু সত্যি কথা বলতে কি কবিতাটি দুজনকে ভেবেই লেখা। তাদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনেই তো আমি বারবার আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসি। আমি রবীন্দ্রসঙ্গীতের জন্যে বারবার আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসি, তোমার চোখের দেহলিতে আঁকা নার জন্যে। আমি অসময়ে জল ঢেলে ঢেলে সব ক্যাকটাস মেরে ফেলেছি। ব্যথার মধ্যে পুষ্প ফোটে, আকাশ জুড়ে সুরের ঢেউ। কেউ বুঝেছে, বোঝেনি কেউ, হাত ধরে পথ পার হয়ে যায় ভোরের আলোয় গানের খোয়ায়। শালবৃক্ষিতে সেই তো তিনি, জীবন জুড়ে আছেন যিনি।
কবিতার শিকল ছিঁড়তে মিছিল যাচ্ছে আইনসভার থেকে, অথবা ট্রাফিক পুলিশ দেখছে হাতে হাতে কবিতার ফেস্টুন। একটা নিঃশব্দ মিছিল বলছে কবিতার মুক্তি চাই সবার হৃদয়ে। মিছিলের হাত আকাশে উঠছে, বহুদিন খরার পরে হাতে হাতে বৃষ্টির ছাঁট। ভালোবাসার মুক্তি চাই, বিশ্বাসের মুক্তি চাই, মানবতার মুক্তি চাই। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে মিছিল। মিছিলের কারো মুখে মুখোশ নেই, মিছিলের চোখ দূর দিগন্তে। ডান দিকে কিংবা বাঁ দিকে, কোনো একদিকে আইনসভা, ঠিক সময়ে মিছিল মনে হয় ঘুরে যাবে সেদিকে। এখন মিছিল দিগন্তমুখী, মিছিলের নিঃশব্দ ধ্বনি সুন্দরের মুক্তি চাই। বনগায় তিনটি রমণী, বন্ধ দুয়ার, একটি বাড়ির সামনে বসে তিনটি রমণী কাঁদছে। ওমা দুটি ভাত দে, 3 রাত পেটে কিছু পড়েনি। তখন সকালবেলা ভেজা ঘাসে ঝরে পড়ছে আমলকি। পাশের কোনো বাড়িতে তানপুরায় সুরের মৃদু ঝংকার। তিনটি মেয়ে জ্যামিতিক একটি ছক, সামনে বন্ধ দুয়ার, একটি অবোধ কান্না, তিনটি শরীর ছুঁয়ে। ওমা দুটি ভাত দে, তানপুরার শব্দে ছিঁড়ে ছিঁড়ে যায়। দূরে কোকিল ডাকে উদাস সুরে, তিনটি মেয়ে বসে আছে ঘন হয়ে। আজ এই সকালবেলা আবছা মেঘ, একটু শিশির হাওয়া, রাত সরে গেছে, ঘুম ভেঙে ওঠেনি দিন। তিনটি ক্ষুধার্ত রমণীর সামনে শুধু ঝরে পড়ছে হাসনুহানা। সারা বেলা হেমন্ত বেলা, হেমন্ত মুখোপাধ্যায়কে মনে রেখে। কথা বলা সব পাখি বুকের মধ্যে ঘুরে বেড়াতো। সবুজ মাঠে ছুটির হাওয়া মেঘের বুকে দাঁড় করত মেঘের। তেমনি এক ছেলেবেলা ঘিরে ধরল গানে, তার দোলাতে জীবন কাটে। সেই তো শুরু, ভেঙে নদীর পার, পেরিয়ে বনের কাঁটা, আলোর সাথে সুরের কানাকানি। তখন থেকে ভ্রমর হয়ে বুকের মধ্যে ওড়েন তিনি, গড়েন তিনি, ভাঙেন তিনি। সুরের বোনায় কথার ঢলে এই আমাকে টানেন তিনি স্মৃতির দিকে, বাঁচার দিকে। জীবন একটা গান, আমারও গান আছে, যেমন ছিল তোমার কথা ভাঙা। গান থেমে গেলে পাখি উড়ে যায়, মেঘ থাকে মেঘের আড়ালে, আলো হাওয়ার সেতারে ঘুমিয়ে থাকে সুর, আবার গান হয়ে ফিরে আসবে বলে। জীবনটা একটা গানই, সুরে লাগে কিংবা লাগে না।
আমি ভালোবাসি ভালোবাসা, ভালোবাসা ভালোবাসে না আমাকে। এই দিয়ে প্রেম পর্যায়ের কবিতাতে প্রবেশ করব। প্রথম কবিতাটি মাত্র 2 লাইনের। আমি ভালোবাসি ভালোবাসা, ভালোবাসা ভালোবাসে না আমাকে। পরের কবিতাটির নাম প্রেম। একজন কথা খেলছে আরেকজনের সঙ্গে, মেঘ খেলছে চাঁদ, ফুল খেলছে বিতীর্ণ সুবাস, হাওয়া খেলছে আবছা তরঙ্গ, দেখা খেলছে নীলোৎপল, জল খেলছে জলের আলপনা, আধার খেলছে আলো, অধর খেলছে অধরা ছন্দ যাপন। চেতনা চৈতি। তোমাকে ভালো লাগে, তুমি যে সকাল পরবাস, আলোর ফুল থেকে ভেসে যায় আলোর হাঁস। তোমাকে নাম ধরি চৈতি পরাগ, আঙুলে আঁকো তুমি আবহ রাগ। সকালে ভালোবাসি, বিকেলে মন রাখি, পাতার ধ্বনিতে খেলো পরমা কারু বাকি। অরূপ। অথচ তুমিই তো সব। ভাঙা গির্জার দেয়ালে আবছা ছবি, ছবির মেয়েটির হাতে অরূপ আংটি। তুমি পায়ে চলা পথে জলের চিহ্ন, পাখির কাকলিতে সময়ের কথা। বৃক্ষ শাকে ভোর, নদী মধ্যে ঢেউ, বনপথে একাকী হাওয়া। তুমি বোঝো না বোঝার ভান, ভাঙো বালিয়াড়ির সাদা, চুরচুর পাখির পায়ের দাগ। তুমি না বোঝো, বোঝো, মুখ ভাসাও হাওয়ায় হাওয়ায়। পূর্ণকুম্ভা নারী। তর্ণিবে রোদ্দুর মূর্ছা যায়, জলকেলি করে বনহংসী। কি তুমি নারী উঠে এলে, মেঘ থেকে, ফেনা থেকে, হাওয়া থেকে, ছায়া থেকে, পায়ের সোহাগে আমাকে ছুঁলে। স্তনের বৃন্তে ফেলেছে চাঁদনি জাল, নিতম্বে ছলাচ্ছল। তুমি নারী উঠে গেছো পার বেয়ে, মেঘ চেয়ে ওপারে অনন্ত উৎসব রাতে। পূর্ণকুম্ভা গমনে অনাহত গান, নিচের সুষমায় ভরেছ ঘট, ওষ্ঠে লিখেছ চুম্বিত দোহা, পায়ের বন্দরে ধরেছ আবিষ্ট যুবা। তুমি নারী, নারী পূর্ণকুম্ভা। তুমি কোন দিকে মুখ করে? সবুজের আগুন ধরে আমি দাঁড়িয়ে আছি, তোমার প্রভাতে ভিজব বলে। শুধু হাসির কেটে যাওয়া জলের রেখায় তোমার স্মৃতির গান। রোদ পড়ে গেলে তোমার পায়ের ছায়া সরে যাবে আশাওড়ার ঝোপের ধার থেকে কচু বনের নরম সোহাগে। সীমান্তে বাতিল রেল লাইনের ফাঁকে ফাঁকে ফুটে আছে সন্ত্রস্ত ঘাসফুল। সবুজের আগুন যে কোনো মুহূর্তে ধরে নেবে আমার শরীর। আমি তোমার প্রভাতে ভিজব বলে তোমাকে দেখেছিলাম এক বিননীর কিশোরী, চোখে ভরা দিঘির রহস্যাভাস। এখন তোমার এড়িয়ে পড়া চুলে এক বাংলার হাওয়া খেলে, আর কপালের ঘাম সস্নেহে মুছিয়ে দেয় এই বাংলার আঙ্গনা হাওয়া। আমি সবুজের আগুন বরাবর দাঁড়িয়ে তোমাকে দেখব বলে। তুমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছো?
তোমার মুখ পৃথিবীর মানচিত্রে। বার্লিন থেকে তোমার জন্য একটা কবিতার বই এনেছিলাম। রিও ডি জেনেরো থেকে এক গুচ্ছ ফুল। নিচে তোমার ভিলার একলা হবার পথে এক টুকরো রোদ শুয়ে আছে, তার গায়ে উইপিং উইলো গাছের ছায়ার আদর। একটু দূরেই তোমার বাগান ঘরের আভাস। তুমি হয়তো অপেক্ষায় আমি আজ আসবো। তোমাকে কখনো দেখিনি। মিলান থেকে প্রথম তুমি আমায় চিঠি লিখেছিলে। সে চিঠিতে ল্যাভেন্ডারের হালকা গন্ধ ছিল। হেমন্তর মেপল পাতার রং তোমার চিঠির অক্ষরে। তারপর ক্যালেন্ডারের অনেকগুলো পাতা উল্টে গেছে। এখন এই দুপুরে তোমার ঘরের পথে আমার যে হঠাৎ খুব খিদে পাচ্ছে। তোমার বাগান ঘরের মৃদু উষ্ণতায় ল্যাপটপ, পশম কাঁটা, ফুলদানি, খুলে রাখা নরম মোজা, এইসব অনেক কিছুর মধ্যে একটু খাবারও আছে তো। আমার যে এখন খিদে বাড়ছে। আসলে আমার জন্ম তো ভাঙা বাংলায়। মুখ লতাজাল হিমগ্ন মুখ তোমার, বিলাপ বেঁধে দেব কোমরে, অথবা তর্জনীতে বিন্দু রক্ত। কুয়াশায় সরে যায় স্পর্শ, অকুল পাথারের অন্য পারে ভেসে ওঠে দুই রঙিন পাখি। তার পঙ্খ শোভায় জড়িতে জড়ানো তোমার তোমার তোমারই মুখ। ফিরে আসুক, সে আসুক, ফিরে আসুক। আকাশ উত্তরণ, হাওয়ায় জন্ম, পরজন্মের কাঁপন। স্রোতের বুকে ভাঙুক স্রোত, ঘাসের গভীরে মুখ তুলুক পায়ের গান, আমলকি শাখায় রোদ। আসুক, ফিরে আসুক রাঙা ধুলোর সিঁথি, সাঁওতালি বালার জোছনা, বাজুক মাদলে মহাকাল। সে আসুক, ফিরে আসুক বড় কাছে, গভীরে নিহিত ছায়ায়। বাজুক ডম্বরু, পারাপার করে যাক সারাত সার। ঝড়ের পরে কালো মেঘ, অনেক রাতে বৃষ্টির শব্দ, পায়ে পায়ে মায়ের ডাক। সে আসুক, ফিরে আসুক, ফিরে আসুক অনাহত ভোরের শান্তিতে। আসবে, সে আসবে। দুয়ারে দাঁড়িয়ে দেখছি স্মৃতি, অন্ধকারে বাজছে আলোর ঘণ্টা। মৃদু স্রোতের মতো হাওয়ায় আবছা স্বর কাঁপছে, মারুবেহাগ। সে আসবে, সে আসবে। উঠোনে তুলসী পাতার ঘ্রাণ, জ্যোৎস্নায় পলাতক হরিণ, করতলে নীল ছায়া। কার মায়া পাতার মর্মরে, কথা ফিসফিস। সে আসবে, সে আসবে। She
রাত, যে আসেনি তার নাম ধরে ডেকে ফিরে গেছে হাওয়া। কতদিন আগে ঝরে গেছে ঝিমুর নক্ষত্র, জ্বরের কপালে কেন বৃষ্টি ঝরে, কেন শেষ রোদ জানালায় করে খেলা। আলো পথ আলো ছায়া আলগোছে ফেলে দেয়া ফুল, কেন শেষ রোদ সরে যায় মাঠের ওপারে, কেন ডাক দিয়ে ফিরে গেছে দুয়ার ছুঁয়ে। বাড়ির নিচের জলে কেঁপে যেত মুখের ছায়া, ঝাড়িতারি নদীর বড় মায়া, রুখো মাটির পথে পুতুলের ঘুরো, দুহাত বাড়িয়ে ঝরে যাবে কোলাহলের শিথিল আলো। তুমি এলে বড় ভালো হতো। নির্জন টেলিগ্রাম। সমুদ্র পারে পপলার বনে সে ফেলে গেছে তার সাদা রুমাল। এখন সে কোনো নাচের আসরে কিংবা ছবি আঁকার খেতে অথবা গল্পের খামারে, কিংবা সে বিজুলি হানা চলে গেছে বার জীবনে, নির্জনে গাইছে রবীন্দ্রসঙ্গীত। মুখের উপরে ঝুঁকে আছে তারা ভরা আকাশ। বিমানবন্দরে ছেঁড়া তানপুরা, সে গেছে কোথায় এখন? পপলার বনের সাদা রুমাল উড়ে যাবে সমুদ্র ফেনায়। আমার অসাড় হাত প্রসারিত কোন মহাদেশে, ফেলে যাওয়া সাদা রুমাল কুড়িয়ে পাইনি কোনো দিন। সমুদ্র পারে পপলার বনে একা একা তার সাদা রুমাল। যারা বেঁচে আছি বড় একা একা। কোনো কোনো মধ্যরাতে মনে হয় এখনো যেন বেঁচে আছি। দুয়ার জানালায় ক্ষীণ রেখা, উদাসীন উড়ে যায় পালক, উষ্ণতায় স্মৃতিতে শরীরে ঝরে যায় শিশিরে শিশির। বড় বসন্তে ছিল ডাকাডাকি, বড় ব্যাকুলতায় একা হয়ে যাওয়া। মধ্যরাতে কেউ উঠে বসে থাকে শিয়রের কাছে, গাছের দুধারে খেলে হাওয়া। পাপ পরিতাপ হয়ে দূরে যায়, ঘুরে যায় অলস মেঘের ব্যাগ। ভেঙে পড়ে আছে চাঁদ, হারানো আলপনা হয়ে তখনও পড়ে আছে সেই শরীর। তবু মনে হয় যেন বেঁচে আছি, যেন বেঁচে আছি বড় একা একা।
এসবের একটা মানে আছে। গাছের নিচে পড়ে থাকা টুকরো টুকরো রোদ, তার একটা মানে আছে। অচেনা উঠোনে গেরস্ত হাওয়া, মানে আছে তার। মানে আছে পাখির ডানায় লেগে থাকা দুঃখে, জলের শব্দের বুকে ক্রমশ বৃত্তের। মানে আছে পায়ে চলা পথের সহসা হারানো। মানে নেই শুধু আমার আমার অপরিচয়। দুঃখের চারপাশে এক আনন্দ থাকে, সে জেগে থাকে আড়ালে। দুঃখ বড় নিরালা, দুঃখের চারপাশে ঝরে শুকনো পাতা। আনন্দ থাকে তার উপরে নিঃশব্দে শুয়ে। দুঃখের আশেপাশে থাকে কুয়াশার কুহক, তাতে লুপ্ত থাকে আনন্দের লহরী। আনন্দ থাকে একা, দুঃখ থাকে একা। দুঃখ ডাকে না আনন্দকে, আনন্দ একদিন উঠে এসে কাছে ডাকে দুঃখকে। দুঃখ বীজ, যেতে যেতে দুঃখের কাছে কিছু কি পাবার আছে? দুঃখের এক একটা মোহর কতদিন থাকে মানুষের কাছে? দুঃখের উৎকীর্ণ আছে শতাব্দীর শোকাবিলাস, পৃথিবীর সমস্ত ভালোবাসার গভীর অঙ্গীকার। দুঃখের কোনো মুদ্রা ছোঁয়নি এমন কোনো হাত খুঁজছ তুমি জীবন ব্যাপী, অথচ মানুষের জীবন শুরু এক দুঃখ বীজ থেকে। কাল রাতে স্বপ্ন থেকে বাইরে এসে দেখি সেই দুঃখ বীজ ছড়িয়ে যাচ্ছে এক আকাশ থেকে অন্য আকাশে, এক আকাশ থেকে অন্য আকাশে। আর সময় নেই, চলো অন্ধকারকে বলো একটু বসুক, আমরা দেখে আসি আলোর কিনারে ফুটে আছে আলোর কুসুম। আর সময় নেই, চলো অন্ধকারকে বলো একটু বসুক, আমরা দেখে আসি আলোর কিনারে ফুটে আছে আলোর কুসুম। লাপিজ লাজুলিতে বুদ্ধ নাম। আপনারা জানেন যে লাপিজ লাজুলি একটা ভারতীয় রং, এবং এই রং ভারতবর্ষেই তৈরি হয়েছিল। পাথর থেকে রংটি আহরণ করতে হতো। আপনারা যারা ছবি আঁকেন তেমন কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, আপনারা জানেন এক আশ্চর্য সুন্দর রং। অজন্তা গুহাতে যে ছবি আঁকা হয়েছিল তাতে এই রংটি ব্যবহার করা হয়েছিল। এই কবিতাটির নাম লাপিজ লাজুলিতে বুদ্ধ নাম। বুদ্ধ নামে এক পরিশুদ্ধ সূর্য উঠে এলো আজ সকালে। এই আলোর ঝলক বড় চোখ জ্বালা করে, সে কি আমার পাপের অভিষেক? গত রাতের আঁধার পদ্ম পাপড়ি মেলবে বলে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি চৈত্যের গর্ভ থেকে। অথচ আমার বুকের উপর অশোকের কোনো শিলালিপি পড়া হয়নি তার কখনো। স্মরণ নেবে বলে দুটি হাত বিদীর্ণ আকাশে, টানার শব্দে ডুবে যায় মানুষের কাতরতা। কোথায় বুদ্ধ? আসুন বুদ্ধ, সম্পূর্ণ হোক স্মরণ, পৃথিবী জুড়ে লেখা হোক লাপিজ লাজুলিতে বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি।
আমাদের মাতৃভাষাকে নিয়ে লেখা একটি কবিতা। গত 21শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার মায়ের মুখের ভাষা, আমার ভাষায় হ্যাঁ আছে আর না আছে, আমার ভাষায় সূর্য আর চাঁদ, আমার ভাষা আকাশ বাড়ি, আমার ভাষা মাটিতে ভাঙে ফাঁস, আমার ভাষায় বিদ্যুৎ চমকায়, আমার ভাষা ভাঙে তবু না মচকায়, আমার ভাষা হলো খেলা নদী দুই পার, আমার ভাষা তো জানে না মৃত্যু হার, আমার ভাষায় আকাশ নীল, সমুদ্র নীল, কাজের দুপুর ছুটির বিকেল, চোখ ভরে যায় জলে, আমার মায়ের মুখের ভাষা জন্ম থেকে জন্মে ডাক দিয়ে যায় চলে। আমার ভাষায় উতরাই আর চড়াই, আমার ভাষায় হ্যাঁ থেকে না করতে গেলেই লড়াই, আমার ভাষায় উতরাই আর চড়াই, আমার ভাষায় হ্যাঁ থেকে না করতে গেলেই লড়াই লড়াই লড়াই। ভারতবর্ষ। আজ সকালে 50 রকম শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমাকে ঘিরে অসংখ্য পতাকা, লাল গৈরিক সবুজ হলুদ বিচিত্র রঙের নানা প্রতীক। সেসব পতাকায় বিবিধ সংকেত। পতাকারা এগিয়ে আসছে আমার দিকে, ক্রমেই দ্রুত হচ্ছে তাদের গতি, আমাকে যেন গ্রাস করবে তারা। বিপুল গোলা হলে আমি কেবল খুঁজতে থাকি একটি পতাকা। আমার জন্মের প্রথম মুহূর্তে আমার বাবা চোখের সামনে মেলে ধরেছিলেন সেই পতাকা, ত্রিবর্ণ রঞ্জিত। 50 বছরের রক্তের সংস্কারে আমি খুঁজতে থাকি একটি পতাকা। নম্র ভালোবাসার চোখে ধরা দেয় না সেই ডিম। তীব্র ক্রোধে সমস্ত পতাকা আমি দুহাতে সরিয়ে খুঁজতে চাই সেই পতাকা। আমার দুহাতের প্রবল অসহায়তায় একটার পর একটা পতাকা আমাকে ক্রমেই গ্রাস করতে থাকে। শতাব্দী বদল। ঘোড়ার মাংস ঝলসে নিচ্ছে কয়েকজন মানুষ কাঠবাদাম গাছের নিচে বসে। খয়েরি রঙের আবছা জ্যোৎস্না, ঘোড়াটে চাঁদ বিধে আছে মেঘের ফাঁকে। সুনীল দাস ধাবমান ঘোড়া আঁকছেন একটু দূরে বসে। মাঝে মাঝে কাকের অসময়ের ডাক, উড়ে আসা শুকনো পাকা পড়ছে ঘোড়ার মাংসের সঙ্গে। কয়েকজন মানুষ উবু হয়ে বসে, তাদের গালে চিবুকে নৃত্যরত আগুন থেকে ছলকে এসে লাগছে চঞ্চল আলো। টেবিলে ড্রয়ার আটকে গেছে, সেখানে অপালার চিঠিতে জরুরি কিছু এখনো খুলে দেখেনি কেউ। খিদে রানাচে কানাচে ঘুরপাক খাচ্ছে মাংস পোড়ানোর গন্ধ। এই ঘোড়ার পিঠে চেপে অনেক দূরে যাবার কথা ছিল, যেখানে থাকে সুখসারি নাকি অচেনা রাজকন্যা। শীত পাহাড় ডিঙিয়ে নীল আলোয় আচ্ছন্ন সেই দেশে নিয়ে যাবার কথা ছিল, যে দুরন্ত ঘোড়ার সে এখন পড়ছে। তার শেষ রেশা ধাক্কা খেয়ে সরে যাচ্ছে ক্রমেই দূরবর্তী পাহাড়ে পাহাড়ে। আজ এক শতাব্দী বদল হল, পতাকা উড়ে বেড়াবে। আমি একটা পতাকা নিয়ে টিলার মাথায় উঠছি, ট্রাকের উপরে সাগর মাঝখানে ছুটে যাচ্ছি। বাড়ির মাথায় উঠে যাওয়া রোদের দিকে আমি হাত বাড়াচ্ছি। ঝকঝক করে ছুটে যাচ্ছে যে ট্রেন, তার হাওয়ায় আমার পতাকা উঠছে আরো। উঠছে নানা রঙের শার্ট, সীমান্ত রেখাগুলো মুছে যাচ্ছে দ্রুত। পতাকা হাতে আমি আমার চেয়েও বড়। আমার আগে যারা জন্মেছে, আমার পরে যারা জন্মাবে, আমার সঙ্গে যারা বেঁচে আছে, তাদের সবার ধ্বনি প্রতিধ্বনি পতাকার মধ্যে ফুটে উঠছে। এখনই আমাকে বলতে হবে, এই পতাকার কোনো দেশ নেই, সমস্ত পৃথিবীরই এই পতাকা। কিন্তু আমার হাত থেকে এই পতাকা নিশ্চিত কেড়ে নেওয়া হবে। তার আগে উড়িয়ে দিতে চাই এই পতাকা হাওয়ায়। সীমান্ত পেরিয়ে পেরিয়ে পতাকা উড়ে বেড়াবে এক দেশ থেকে অন্য দেশে, এক দেশ থেকে অন্য দেশে।